দ্য ডিজিটাল এডুকারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করাতে চলেছি তোমাদের অমাত্য মনোমান অধ্যায়, যে অধ্যায় থেকে তোমাদের 9টি নাম্বার থাকবে, একটা বড় প্রশ্ন 8 নাম্বারের আর একটা এসিকিউ প্রশ্ন থাকবে। এখান থেকে কোনো এমসিকিউ প্রশ্ন হবে না। তো এসিকিউ প্রশ্নের মধ্যে কী কী প্রিভিয়াস ইয়ারে এসেছে, কোনগুলো আসতে পারে সেগুলো দেখে নাও, খুব সুন্দরভাবে দেখে নাও, ঠিক আছে? চলো অমাত্য মনোমান দেখো, একই পেজে কিন্তু তোমাদের 2015, 17 সব করে দিয়েছি। এখানে এটা 1 হয়ে গেছে, 2 হবে, 1017 নয়। বৈধতা বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়ম, গুণ সংক্রান্ত বৈধতা বিবর্তনের 4টা নিয়ম। একটা হচ্ছে উদ্দেশ্য সংক্রান্ত, একটা বিধেয় সংক্রান্ত, একটা হচ্ছে গুণ, একটা হচ্ছে আমাদের পরিমাণ সংক্রান্ত, তাই না? আমরা জানি সেই সবগুলো নিয়ম। গুণ সংক্রান্ত নিয়মটা কি, গুণ পরিবর্তন হয়ে যাবে, হয় থাকলে 9 হবে, 9 থাকলে হয় থাকবে, মানে সদর থাকলে 9 থাকলে 9 থাকলে সদর্থক হবে। আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত, ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটা কি? ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটা আমরা সবাই জানি, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, কিন্তু উত্তর করার সময় করবে এইভাবে। আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি হলো ড্যাশ দিয়ে শূন্য করে উত্তরটা করো। চলো, এটার অথবা দিয়ে একটা প্রশ্ন থাকবেই, দেখবে তোমরা। অথবা দিয়ে যে প্রশ্নটা এসেছে, কি এসেছে, যে সকল মানুষের অপূর্ণ জীব বচনটি বিবর্তিত বচনটি কি হবে? এটা বিবর্তন করে দিবে, বিবর্তনীয় বিবর্তিত। সুন্দর করে আমরা জানি এটা কি, এ বচন, এ বচনে বিবর্তন কিসে যায়? ই বচন যায়, তাহলে কোনো মানুষ নয়, পূর্ণ। ব্যাস, এখানে বিরুদ্ধ পদ বসে, আর এখানে দেখো অপূর্ণ আগে থেকে আছে, তাই এখানে পূর্ণ হয়ে গেল, অপূর্ণ, যেটা আমরা দ্বি নিষেধ নিয়ম পড়ে এসেছি, ডাবল নেগেশন। তারপরে 2017 সালে কি প্রশ্ন হচ্ছে দেখো, বিবর্তনে বৈধতার গুণ সংক্রান্ত নিয়ম কি? বিবর্তনে বৈধতার গুণ সংক্রান্ত নিয়ম দেখো, 2015 সালের প্রশ্ন, 2017 সালের প্রশ্ন, একদম রিপিট প্রশ্ন, একই রকম প্রশ্ন। তাহলে তোমাদের কেন প্রিভিয়াস প্রশ্ন পড়বে না? ভালো করে পড়ে যাও, কমন পাবে, এখান থেকে একটা আসবেই। আমার কথা মিলিয়ে নিও তোমরা, ঠিক আছে? পরে অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, সকল মানুষের বিচার বুদ্ধি সম্পন্ন জীব, এই বচনটি আবর্তন করো। আবর্তন করতে পারবে, আবর্তনের উদ্দেশ্য বিধের জায়গা পাল্টাবে, গুণ একই থাকবে। তাহলে এই যে বচনটা সকল মানুষ হয় বিচার বুদ্ধি, এটা এ বচন, এ বচনে আবর্তন কিসে যায়? আই বচনে। আই বচনে করলে কী হবে? কোনো কোনো বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব হয় মানুষ, এটা হচ্ছে আই বচন আবর্তিত। বাস, শেষ। এই যে 2017 কমপ্লিট। এবার চলো 2018 দেখবো আমরা। 2018, 19 দেখব। কি বলা আছে? ই বচনে বিবর্তনে আবর্তিত বচনটি কি? ই বচনে বিবর্তনের আবর্তিত, ভালো করে বোঝো। প্রথমে একটা বচনকে বিবর্তন করতে হবে, বিবর্তন করে তার আমরা আবর্তন করব। তাহলে ই বচনের বিবর্তনে আবর্তিত বচনটি কি? কি বচন হবে? কি বচন হবে? উত্তর দেখো, এখানে নেই উত্তরটা, আমি বলে দিচ্ছি। ই বচনে বিবর্তন যদি করি, ই বচনে বিবর্তন করে আমরা পাই এ বচন, এবার এ বচনে আবর্তন করলে পাই আমরা আই বচন, তাহলে এটার উত্তর হবে এখানে আই। এটা টাইপিংয়ে ওঠেনি, তাহলে ই বচনে বিবর্তনে আবর্তিত বচনটি হবে আই বচন হবে। এভাবে ক্যালকুলেট করে বের করতে হবে তোমাদেরকে। অথবা অমানুষ কবি নেই, অমানুষ কবি নেই, এটাকে বিবর্তন করো। অমানুষ কবি নেই, কোন বচনে যাবে? ই বচনে যাবে। ই বচনে গেলে হবে কোনো কবি নয় অমানুষ, এটা হচ্ছে আমার ই বচন। ই বচনের বিবর্তন যদি করি তাহলে কোন বচনে যায়? এ বচনে যায়, তাহলে সকল কবি হয় মানুষ। কেন? বিরুদ্ধ পদের বিরুদ্ধ পদ কী হয়ে যায়? মূল পদ হয়, তাই না? খুব সুন্দরভাবে কমপ্লিট। 2019 সাল দেখো, আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম সেম টু সেম 2017 সালে এটা ছিল। আবার আবর্তনের ব্যাপ্যতা সম্পর্ক কি? যে পদ আশ্রয়কে পূর্ণ সেটা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, তাহলে সুন্দর করে কিন্তু হয়ে গেল। অথবা দিয়ে এবছর সরলাবর্তনের একটি বাস্তব উদাহরণ দাও। সরলাবর্তন আমরা জানি 4টা ক্ষেত্র আছে, কি কি? একটা হচ্ছে তোমার পুনরুক্তিমূলক মানে সমার্থক, একটা হচ্ছে পদের বাচ্যার্থ বা বাক্যার্থ, বক্তব্য বিষয়ের পরিধি সমান, তারপরে হচ্ছে বিশিষ্ট পদ যদি হয়, তারপরে হচ্ছে সংজ্ঞার্থ জ্ঞাপক যদি হয়। তো একটা যে কোনো দিয়ে দাও, রবীন্দ্রনাথ ঠাকুর হন গীতাঞ্জলি রচয়িতা, গীতাঞ্জলি রচয়িতা হন রবীন্দ্রনাথ ঠাকুর, ব্যাস কমপ্লিট, শেষ। এগুলো মনে রাখতে হবে তোমাদেরকে, এই এক্সাম্পলগুলো সুন্দর করে কিন্তু বুঝিয়েছি তোমাদের এই অধ্যায়গুলো, ঠিক আছে? তোমরা ভিডিও দেখে নিতে পারো। 2020 সাল দেখো, 20-21 তো হবে না, 21 সালে পরীক্ষায় হয়নি। ও বচনে আবর্তনে একটি উদাহরণ দাও। ও বচনে আবর্তনে একটি উদাহরণ যার আশ্রয়বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা। ও বচনে আবর্তন বৈধ, আবর্তন সম্ভব নয়, আবর্তন সম্ভব নয়, কারণ এখানে ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘিত হয়। তবুও এমন দৃষ্টান্ত দেওয়া যেতে পারে যার আশ্রয়বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা। বই থেকে দেখে নেবে এটা, কিন্তু ও বচনে আবর্তন কিন্তু লিগালি সম্ভব নয়, ঠিক আছে? অথবা সকল, এটা তুমি পারছো না, ভালো কথা। অথবা দিয়ে একটা অপশন তোমার কাছে থাকছে, সকল মানুষের অপূর্ণজীব, এটাও রিপিট দেখো, এর আগের সালে কিন্তু এসেছে। তাহলে সেখানে এটা তুমি কী করতে? বিবর্তন করে দাও। বিবর্তনের নিয়ম তুমি জানো, উদ্দেশ্যের জায়গায় থাকবে, বিধেয়ের বিরুদ্ধ পদ বসবে, আর গুণ পরিবর্তন হবে। তো এবছরে একটি 22 সাল দেখো, 22 সালে কী হয়েছে? একটি এ বচনের একটি সরলাবর্তনের উদাহরণ দাও। এ বচনের সরলাবর্তনের উদাহরণ সেম টু সেম, এই যে আমি 4টা ক্ষেত্র বললাম কিছুক্ষণ আগে, সেই 4টা ক্ষেত্রের মধ্যে দিয়ে দাও। হ্যাঁ, সকল কুমার মানে যারা কি বিয়ে করেনি, সেই কুমার ব্যক্তি হচ্ছে অবিবাহিত পুরুষ, সেটাই একই মানে।
তো সকল অবিবাহিত পুরুষ হয় কুমার। আবর্তন করে দিলাম। আবর্তন ও সীমিত আবর্তন এর পার্থক্য কি? সরল আবর্তন অসরল আবর্তনের মধ্যে পার্থক্য কোথায়? সরল আবর্তন অসরল আবর্তনের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গাটায় যে তাদের পরিমাণগত পার্থক্য থাকে। সরল আবর্তনের ক্ষেত্রে পরিমাণ একই থাকে আশ্রয় বাক্য সিদ্ধান্তের, আর অসরল আবর্তনের ক্ষেত্রে কী থাকে বলতো? পরিমাণের পার্থক্য থাকে, মানে এ থেকে আই। এ বচনের অসরল আবর্তন হয়, ই বচন আর আই বচনের সরল আবর্তন হয়। বাস এটা মনে রাখবে, তাহলে হয়ে গেল। তারপরে দেখো 2023-24 করলেই আমাদের শেষ। অমাধ্যম অনুমানের বিবর্তন কাকে বলে? এর থেকে সহজ প্রশ্ন হয় না। যে অমাধ্যম অনুমানে কী করা হয়? আশ্রবাক্যে গুণ পরিবর্তন করা হয় এবং বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয়রূপে বসানো হয়, তাকে বলা হয় বিবর্তন। ও বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি? ও বচনের বিবর্তন করলে পাবো আই বচন, তাই না? আই বচনের আবর্তন করলে কি আই বচন পাবো, তাহলে উত্তর হবে আই। দেখো আই লেখা আছে, সুন্দর করে লিখে দিবে। ও বচনের বিবর্তনে আবর্তিত বচনটি হলো কি? এর জায়গায় বসে দেবে আই বচন। বিরুদ্ধ পদ কাকে বলে? খুব সুন্দরভাবে বুঝিয়েছি তোমাদেরকে, দেখবে ভিডিওতে। বিরুদ্ধ পদ হচ্ছে মূল পদের সামনে অযুক্ত করলে হচ্ছে বিরুদ্ধ পদ, তাই না? আরও একটা সংজ্ঞা হয় যে সকল বিপরীত পদের সমষ্টি হচ্ছে বিরুদ্ধ পদ। এটাও লিখতে পারো, ঠিক আছে? বা এটাও লিখতে পারো একটি পদ ও তার পরিপূরক পদকে একত্রে বিরুদ্ধ পদ বলা হয়। একটি পদের যত বিপরীত পদ আছে একত্রে কিন্তু তাকে বিরুদ্ধ পদ বলা হয়। যেমন সৎ পদ, অসৎ পদ এর পরিপূরক পদ সবগুলো মিলে বিরুদ্ধ পদ হচ্ছে। অথবা কোনো বস্তুই যুগপদ ভালো এবং উত্তেজক নয়। এটা করো, যদি এটা বুঝতে না পারছো এটা করো বাবা, কোনো অসুবিধা নেই, তোমার কাছে একটা অপশন থাকছে। বচনে বিবর্তন করো, বিবর্তন করা খুবই সহজ। আগে এটাকে বচন করো, এটা বাক্যে আছে। কোনো বস্তুই যুগপদ ভালো এবং উত্তেজক নয়। কোনো এটা ভুল আছে, ঠিক আছে, টাইপিং মিস্টেক আছে। কী হবে এটা? কোনো ভালো বস্তু নয় উত্তেজক বস্তু। কোনো ভালো বস্তু নয় উত্তেজক বস্তু। এটা কোন বচন? ই বচন। ই বচনের বিবর্তন কোথায় যাবে? এ বচনের বিবর্তন এ বচনে যাবে। সকল বিবর্তিত লিখে নিবে, সকল ভালো বস্তু হয় অউত্তেজক বস্তু, ঠিক আছে? এটা কিন্তু হবে না, দেখে নাও। এই সুন্দরভাবে কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই ছিল কিন্তু অমাধ্যম অনুমানের প্রশ্ন। তোমরা দেখতে পেলে কত রিপিটেশন, কত রিপিট প্রশ্ন। এর থেকে আর কি বলতে পারি বলো? তোমাদের অবশ্যই কিন্তু প্রিভিয়াস প্রশ্ন পড়তেই হবে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। এরপরের দিন নতুন অধ্যায়ের ভিডিও নিয়ে আসবো। তাই এই অধ্যায়ভিত্তিক রিভিশনগুলো দেখে নাও, তাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখবে, পরীক্ষায় ভালো, যে কোনো পরীক্ষায়, তুমি চাকরি পরীক্ষা, যে কোনো পরীক্ষায় ভালো পারফরমেন্স করার জন্য প্রিভিয়াস প্রশ্ন দেখে যেতে হবে। তাহলে বুঝতে পারবে যে কোন জায়গা থেকে প্রশ্ন করবে, কেমন প্রশ্ন হবে। বাস, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য।